দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকভাবেই ফেব্রুয়ারির নির্বাচন যাত্রা শুরু করছে দলগুলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করে জাতীয়তাবাদী দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 232 আসনের প্রার্থিতা ঘোষণা করেন। এখানে দেখা গেছে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ঘোষণার পর প্রায় 17 বছর পর আনুষ্ঠানিকভাবে আবার ভোটের মাঠে বেগম জিয়া। গণঅভ্যুত্থান পরবর্তী আসন্ন এই নির্বাচনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। চলুন শুরুতেই দেখে নেই ঘোষিত প্রার্থীদের কিছু তালিকার কিছু অংশ। দর্শক, যেটি দেখা যাচ্ছে যে বেগম জিয়া একটা দীর্ঘ বিরতির পর আমরা দেখছি যে উনি 3টি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এভাবেই প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। আসনগুলো হলো দিনাজপুর 3, বগুড়া 7, ফেনী 1। আমরা দেখছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, উনিও এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 6 আসন থেকে। এবং বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও 3 আসন থেকে। উল্লেখযোগ্য এবং শীর্ষ নেতাদের আরও কিছু আসন আমরা দেখে নিতে চাই। আমরা দেখছি যে সালাউদ্দিন আহমেদ, উনি কক্সবাজার 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। চট্টগ্রাম 10 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা 8 থেকে মির্জা আব্বাস। নেত্রকোনা 4 থেকে লুৎফুজ্জামান বাবুর। ঢাকা 14তে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানজিদা তুলি এবং ঢাকা 6-এ ইশরাক হোসেন। বিএনপির প্রার্থিতা ঘোষণার বিভিন্ন দিক নিয়ে এবারে আলোচনা করতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। সিফাত, আপনি বিএনপির সংবাদগুলো কভার করেন। আজকে একটা বড় ঘটনা বিএনপির রাজনীতিতে। শুরুতেই সহজে প্রশ্নটি যে এই প্রার্থিতা ঘোষণা কেমন হলো? একেবারে অনেক বেশি প্রত্যাশিত যেটি ছিল। প্রথমত এটিকে যদি কয়েকটি ভাগে ভাগ করা যায়, কয়েকটি প্রশ্নের উত্তর এই আজকের সম্ভাব্য প্রার্থিতা যে ঘোষণা করা হলো সেটি। প্রথমত তারেক রহমান নির্বাচন করবেন কিনা, আজকে সে উত্তর পাওয়া গেল। 1, 2 হচ্ছে খালেদা জিয়া কোন আসনে নির্বাচন করছেন কিংবা নির্বাচনের মাঠে বা থাকছেন কিনা নিশ্চিত হয়ে গেল, সে উত্তরও পাওয়া গেল। 3, এই যে আসলে তারা যে তারুণ্য যারা রয়েছে তাদের সমন্বয়ে যে নমিনেশন দিয়েছে সেটিও কিন্তু দেখা গেল। ছাত্রদলের সাবেক সভাপতি কিংবা ঢাকা 14তে মায়ের ডাকের সানজিদা তুলি তাকে দিয়েছে। এবং তারা প্রায় 70টির মতো আসন, জানেন 237টি আসনে তারা নাম ঘোষণা করেছে সম্ভাব্য প্রার্থী হিসাবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিংয়ে বলছিলেন যে 232। আচ্ছা, সে পরবর্তীতে আরো 5টি যুক্ত করা হয়েছে। মোট 237টি যে তালিকা সেটি আমাদের হাতে এসেছে। এই 237টিকে তারা বলছেন যে প্রাথমিকভাবে, অর্থাৎ সম্ভাব্য যে প্রার্থী রয়েছে তাদেরকে এবং এককভাবে যাতে তারা কাজ করতে পারে এবং বাকি যারা পাননি একই আসলে তাদের দলের অনেকেই রয়েছে, সকলে যাতে সেটা সামনে হতে পেতেও পারেন। সিফাত, এখানে গ্রিন সিগন্যাল ব্যাপারটা বেশ কয়েকদিন ধরে বিএনপির রাজনীতির ভিতরে আলাপ আলোচনা হচ্ছিল। ফোন পাচ্ছে, গ্রিন সিগন্যাল পাচ্ছি, আলহামদুলিল্লাহ লেখা হচ্ছে ফেসবুকে। কিন্তু এই যে প্রার্থিতা এইভাবে ঘোষণার ব্যাপারটি অনেকে ভাবছে যে একটু আকস্মিক। এর কারণ হলো যে প্রার্থিতা এই ধরনের চূড়ান্ত ঘোষণা তো তখনই হয় যখন দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়, বিশাল একটা আমেজ তৈরি হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়গুলো ঘিরে যাচাই বাছাই হয়, সেখানে কে টিকবে না। কিন্তু এইবারে সেই ধরনের আনুষ্ঠানিকতা দেখা গেল না। এর বিএনপির রাজনীতিতে একটা পরিবর্তন বলা যায়। আপনারা তো কভার করেন যে বিএনপি এই সমস্ত আনুষ্ঠানিকতা বরং বাদ দিয়ে নির্বাচন বা নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে বরং সিরিয়াস। আপনি যে আনুষ্ঠানিকতার কথা বলছেন সেটি মনোনয়ন ফর্ম বিতরণ, সেটি হয় তফসিল ঘোষণার পর। এখনো যেহেতু তফসিল ঘোষণা হয়নি সেক্ষেত্রে সেই আনুষ্ঠানিকতা হবে না। আবার আরেকটি কথার সাথে আমি একমত পোষণ করতে চাই, বিএনপির ইতিহাসে তারা কখনো এত তাড়াতাড়ি আসলে সেটি চূড়ান্ত বলেন বা
বলেন প্রাথমিক তালিকা বলেন সেটি তারা প্রকাশ করেনি, সবসময় তারা সেটি তফসিল ঘোষণার পরেই জানা গেছে। তবে নতুন বাংলাদেশে 24 পরবর্তী যে বাংলাদেশ, সেখানে দেখেছেন তারা যেই রাজনৈতিক দলগুলো তা মাঠে লড়বে, যাদের সাথে বিশেষ করে জামায়াত ইসলামীর সাথে তাদের লড়তে হবে, তারা কিন্তু ইতিমধ্যে 300 ঘোষণা করেছে এবং সমমনা যে রাজনৈতিক দলগুলো তারা মোটামুটি কাজ শুরু করে দিয়েছে। ছোট দলগুলো অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে 200-300 আসনে তারা ঘোষণা করে কাজ শুরু করেছে। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে কি, যে আনুষ্ঠানিকতা বলছেন যে নমিনেশন ফর্ম বিতরণ, সেটি হবে, সেটি তফসিল ঘোষণার পরে হবে। এই প্রার্থী যে 237 জনের নাম বলা হচ্ছে, তারা যাতে একক প্রার্থী হিসাবে তার যে আসনে সেখানে যাতে আরো শক্তিশালী হতে পারে, আরো বেশি কাজ করতে পারে, এই জন্য একটু আগে ভাগেই ঘোষণা করেছে। তবে যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই হবে। তারাও যেটি বলছে দলের পক্ষ থেকে নমিনেশন ফর্ম বিতরণ হবে ডিসেম্বরের কিন্তু নিশ্চয়ই, যেখানে মানে 237 জনের মানে প্রার্থিতা মোটামুটি চূড়ান্ত, তখন মানে আগের মতো যে আনুষ্ঠানিকতা বা আগের যে আমেজটা, সেটি হয়তো অনেকটাই সংক্ষিপ্ত হলেও হতে পারে। সিফাত থাকুন, দর্শক দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। সিফাত, শেষ প্রশ্ন আপনার কাছে যেটি করতে চাই সেটি হলো যে দেখা যাচ্ছে প্রায় 60টির বেশি আসন খালি রেখেছে বিএনপি। মানে এই খালি রাখার কারণ কি কিছু জানতে পেরেছেন? মানে এইগুলো কি শরিকদের জন্য রেখে দিল বিএনপি? প্রায় 73টি আসন, একদম ঠিক। শরিকদেরও বলা যায়, আবার বলা যায় কিছু আসনে তাদের হেভিওয়েট যেটিকে বলে তথাকথিত, সেই হেভিওয়েট কয়েকজন প্রার্থী রয়েছে, তাদেরও যাচাই বাছাই চলছে। আপনি জানেন বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির যারা সদস্য, তারাই মূলত কারা প্রার্থী হবেন, কারাই আগামী দিনে ধানের শীষের বাহক হবেন এবং জাতীয় সংসদে যাবেন, সেই প্রক্রিয়াটি দেখেন। তো সেক্ষেত্রে যে 73টি আসন রেখে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলা যায় তারা এনসিপির সাথে আসবে কিনা, কিংবা এনসিপিও তাদের শেষ মুহূর্তে যাবে কিনা, এটি মাঠে আলোচনা রয়েছে। যদি এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি যে তারা বিএনপির সাথে যাবে কিনা, সে দ্বারটি উন্মোচন রাখা হয়েছে। যে আলোচনাটি শোনা যাচ্ছিল যে এনসিপি কে হয়তো কখনো শোনা যাচ্ছিল 10 থেকে 20টি, কখনো শোনা যাচ্ছিল 50টি, মানে এই কোনো আলোচনা কিন্তু এখন উড়িয়ে দিতে যাচ্ছে না, মানে দেয়া যাচ্ছে না, যেখানে প্রায় 60টির বেশি আসন ফাঁকা রাখা। শুধু এনসিপি না, তাদের যে ঐক্য যারা যুগপৎ আন্দোলন করেছে, সমমনা দলগুলো রয়েছে, 12 দলীয় জোট রয়েছে, গণতন্ত্র মঞ্চ রয়েছে, সেখানে এই যে দলগুলো, এই দলগুলো প্রধানদেরও যদি তারা দিতে চায়, যেখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান রয়েছে, কিংবা আবার গণ অধিকার পরিষদও তাদের সাথে হয়তো একটা অ্যালায়েন্স যেতে পারে, এই যে সম্ভাবনাগুলো এবি পার্টি রয়েছে, এরকম যতগুলো দল রয়েছে, সেই সমমনা এবং যুগপৎ আন্দোলনের যারা শরিক দল রয়েছে, তাদের জন্য বলা যায় 73টি আসন রাখা হয়েছে। তবে এই ক্ষেত্রে যেহেতু অনেকের সাথে আবার জোট নাও হতে পারে, তখন আবার দলীয় যারা প্রার্থী অপেক্ষমান আছে তাদের হতে পারে। সিফাত শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ এই ভোটের ট্রেনে এইভাবে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। এবার ফেব্রুয়ারি নির্বাচন যাত্রার আলোচনাকে নিয়ে যেতে চাই আমাদের অতিথিদের কাছে। আজ এ বিষয়কে সম্প্রসারিত করতে স্টুডিওতে আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আজকের ভোটের ট্রেন। তাহসান রিয়াজ, আপনার কাছে প্রশ্ন দিয়ে শুরু করি। দেখলেন যে আজকে বিএনপি একটা প্রার্থিতা ঘোষণা করলো, বলা যায় যে এটাই চূড়ান্ত। বিশেষ করে মানে এখানে 17 বছর পর মানে নির্বাচনের মাঠে আনুষ্ঠানিকভাবে বেগম জিয়াকে দেখা যাচ্ছে, আপনাদের দল থেকেও স্বাগত জানানো হয়েছে। মানে সব মিলিয়ে এটাকে মানে আপনারা কিভাবে দেখছেন? আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন। দেখুন, এটা তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে পলিটিক্যাল সারফেসে এবং বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। এবং ইনফ্যাক্ট দিস ইজ দি অ্যাকচুয়াল বিউটি অফ ডেমোক্রেসি। যেমন করে প্রার্থিতা ঘোষণা এর আগে জামাত ইসলামী করেছিল, এখন আমরা দেখেছি বিএনপি করেছে, এবং বিএনপির প্রার্থী ঘোষণার মধ্যেও আমরা মানে অনেকগুলো ভার্সেটাইল অ্যান্ড খুবই চমৎকার চিন্তার যে ইন্ট্রিগেশন আমরা সেটা লক্ষ্য করেছি। এটা বিউটিফুল থিং। আমরা এটাকে অবভিয়াসলি অনেক বেশি সাধুবাদ জানাতে চাই। আফটার 17 ইয়ার্স, এটা হিউজ টাইম। আপনার যে ভোটের ট্রেন আপনারা বলেন, এই ট্রেন 17 বছর পর আমাদের স্টেশনে এসে থেমেছে।
বাংলাদেশের মানুষের দোরগোড়ায় এসে পৌঁছেছে। তো এটা তো খুব চমৎকার একটা ব্যাপার। অ্যান্ড আমরাও খুব অধীর আগ্রহে উই হ্যাভ বিন লিসেনিং যখন প্রার্থিতা ঘোষণাগুলো হচ্ছিল। ইটস নট পার্টিকুলারলি অ্যাবাউট বিএনপি, ইটস ফর এভরিওয়ান। আমি যদি বলি এটা যখন অন্য দলগুলো যখন এই প্রার্থিতাগুলো ঘোষণা করবে, এটাও আমাদের সবার জন্য ম্যাটার অফ এক্সাইটমেন্ট। তা আমরা এই ব্যাপারগুলোকে এনজয় করছি এবং আমরা এই ব্যাপারগুলোর মধ্যে দেখেন দিস ইজ দি অ্যাকচুয়াল আউটকাম অফ দ্যাট রেভুলেশন। যেই 24-এর রক্ত, 24-এর যে শ্রম, সাধারণ ছাত্রছাত্রীর যে রক্ত, দিস ইজ দি আউটকাম। তারা এখন সত্যিকার অর্থে যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচন এই সরকার যদি সত্যিকার অর্থে করতে পারে, তখনই তো আসলে একটা সুন্দর আউটকাম বাংলাদেশ পাবে, একটা নতুন ডেমোক্রেটিক একটা জার্নিতে বাংলাদেশ ফাইনালি উঠতে পারবে। তো এটাকে আমরা অবভিয়াসলি সাধুবাদ জানাই। যে জায়গাটাকে সাধুবাদ জানাচ্ছি না, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে দেখেন এখন আনসেটেলড অনেকগুলো ইস্যু আছে, যেটা রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রের জনগণের জন্য, এই গণঅভ্যুত্থানের জন্য, এই শহীদদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলেছি জুলাই চার্টারে, আপনি কিছুক্ষণ আগে ডেফিনেটলি আপনারাও আমাদের প্রেস ব্রিফিংটা কভার করেছেন। ইটস ভেরি ক্লিয়ার, আমাদের ডিমান্ড ইজ ভেরি ক্লিয়ার ডিমান্ড। আমরা খুবই পার্টিকুলার ইস্যুগুলোতে আমরা আমাদের কথা বলেছি। জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, এটার আইনি ভিত্তি নিশ্চিত হতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 1 সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই ডিবেটগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রিয়াজ, আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। থ্যাংক ইউ। আমরা একটু রাশিদ প্রধানের কাছে যাই। রাশিদ প্রধান, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। একই প্রশ্ন, মানে এই যে বিএনপির একটা মানে প্রার্থিতা ঘোষণা, এবং যেটি আমাদের একটু আগে আমাদের বিএনপি কভার করেন যে রিপোর্টার, তিনি বলছিলেন যে এটা মানে বিএনপির রাজনীতি বা প্রচলিত যে একটা রাজনীতি দেখা যায় যে মনোনয়ন ফর্ম বিতরণ, ওইখানে একটা বিশাল মানে কি বলবো আমিজি বললেন বা হাঙ্গামা বলুন, তো সেই জায়গা থেকে কিন্তু এখন মানে একদম একটা অন্য স্টাইলে, যেগুলো আগে দেখা যায়নি, বিএনপি প্রার্থিতা ঘোষণা করে দিল অনেকটা নীরবে। তো এই জিনিসগুলো কেমন লাগছে? আর নিশ্চয়ই বিএনপির সঙ্গেও তো আপনাদের একটা দীর্ঘ পথ চলা, সেখানে বেগম জিয়া 17 বছর পর এই রাজনীতির মানে এই নির্বাচনী রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, আপনার মন্তব্যটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই ভোটের ট্রেনের দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। দেখুন, দীর্ঘদিন পরে একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে আমাদের সবার আগ্রহ তুমুল, এবং যারা ভোটার তারাও কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কবে আমি আমার ভোটটা প্রদান করব। 3টা ভোটে আমরা ভোটই দিতে পারি না, তো সেখান থেকে উৎসব সৃষ্টি হবে, এটাই খুব স্বাভাবিক। সবার মধ্যে আনন্দ জাগবে, এটাও খুব স্বাভাবিক। বিএনপির এবারের যে প্রক্রিয়াটা, সেটা আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, শুকরিয়া জানাই। কারণ বিগত দিনে আমি নিজের চোখে দেখেছি যে বিএনপি একদম শেষ বেলায় যে ঘোষণা করত, এবং এলাকার মধ্যে এটা নিয়ে মারামারি, কাটাকাটি, হাঙ্গামা শুরু হয়ে যেত, কে পাবে, আমি পাবো না সে পাবে। তো এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছে বিএনপি, এই কারণে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। এবং বিএনপির আসলে আমি মনে করি রাজনৈতিক জায়গা থেকে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং জরুরি হয়ে পড়েছিল। আপনি নিশ্চয়ই জানেন যে আগামী নির্বাচনে আমরা চিন্তা করছি মূল লড়াইটা হবে বিএনপি বনাম জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো সেখানে জামাতের প্রার্থিতা ঘোষণা হয়েছে কিন্তু অনেক আগে, বেশ আগে। হ্যাঁ, এই জায়গাটার থেকে কিন্তু বিএনপি দিন দিন পিছিয়ে পড়ছিল। তো সেই জায়গাটা কভার করার জন্যই বিএনপি এবার আগে দিল কিনা আমি জানি না, তবে দিয়েছে। 237টা আমরা দেখতে পেয়েছি, আমরা সাধুবাদ জানাই। এবং ব্যক্তিগতভাবে আমার একটা ভালো লাগা কাজ করছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সবার নেত্রী, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন একটা ঘোষণা পেয়েছি। শেষ পর্যন্ত কী হবে জানি না, 3টা আসনের মধ্যে একটা দেখলাম দিনাজপুর 3, দিনাজপুর সদর, এটাও ভালো লাগলো। 2008 সালে ধানের শীষ নিয়ে এই জায়গাটা আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান নির্বাচন করেছিল, তো ওই জায়গায় দেশনেত্রীর নামটা দেখতে পেরে আরও ভালো লাগছে। তো আমি আশা করি এই যে সংস্কৃতিটা এই মুহূর্তে, এই যে ঘোষণা হলো, আমরা সবাই উৎসব মুখর পরিবেশে আছি, জাতীয় নির্বাচনের শেষ পর্যন্ত আমাদের মধ্যে এই উৎসবটা বজায় থাকুক, উৎসবটা বজায় থাকুক। ধন্যবাদ। জি, রাশিদ প্রধান। তাজনীন রিয়াজ, প্রায় 70টির মতো আসন খালি, এদিক দিয়ে শোনা যাচ্ছে যে এনসিপি বিএনপি একটা জোট, মানে আপনারা কি এখানে মানে আশা দেখছেন বা আলোচনার একটা সুযোগ দেখছেন? না, এটা মানে ইটস ফাইন, আপনাদের এই অ্যাজামশনগুলোকে আমরা স্বাগত জানাই যে আপনারা এই অ্যাজামশনগুলো করবেন। ইনফ্যাক্ট ভোটের আগে এই অ্যাজামশনগুলোই তো আসলে সারফেসে থাকবে, পলিটিক্যাল ডিসকাশনে থাকবে, বাট ব্যাপারটা ঠিক এমন না। আপনি দেখবেন যে আমরা যে ইকুয়েশনগুলো, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ইকুয়েশন দেখছি, 10 ছাড়া হয়েছে, 9 ছাড়া হয়েছে, এই ব্যাপারগুলো আসলে ঠিক এরকম না। আপনি দেখবেন যে
আমাদের সদস্য সচিবের আসন আপনি দেখবেন সেখানে তো ছাড়া হয়নি। তো এগুলোও তো বড় কোশ্চেন। আপনি আমাদের এখানে মুখ্য সংগঠকের আসন দেখবেন সেখানে তো ছাড়া হয়নি। দিজ আর দি আনসেটল থিংস। কাজেই এই ইকুয়েশনটাকে আমার কাছে মনে হয়েছে যে এখনও ইটস টু আর্লি টু ডিসকাস। কারণ আমি যেটা ফিল করি, আমি রাশেদ ভাইয়ের সাথে আমি মানে অফ ইয়ারে আমরা ডিসকাস করছিলাম যে দেখেন এটা কেবল শুরু হলো আর কি, ডিসকাশনটা কেবল এই জার্নিটা শুরু হলো, তো এখানে অনেকগুলো ডিসকাশন এখনও মানে বাকি আছে। কাজেই যেমন দেখেন আপনি এখনও কিন্তু আপনি দেখবেন যে বিএনপির এন্ডে কিন্তু এই আলোচনাটা আছে যে এনসিপি কি জামাতের সাথে যাচ্ছে, আবার জামাতের এন্ডে আলোচনা আছে যে এনসিপি কি বিএনপির সাথে যাচ্ছে। কাজেই এগুলো আমার কাছে মনে হয়েছে যে দেখেন আমরা প্রথমত তো বলেছি যে আমরা কোনো ধরনের জোটের প্রশ্নেই নেই, আমরা সবার আগে আমরা একটা শর্ত দিয়ে কিন্তু রিয়াজ মানে এনসিপি জোটের প্রশ্নে নেই মানে সেটাও তো জোর দিয়ে বলছে না, মানে মনে হচ্ছে যে এনসিপি নিজেদের রহস্য করেই রাখতে চাইছে। হ্যাঁ, যদি সেটাও হয় সেটাও তো একটা রহস্যই, তাই না? মানে ব্যাপারটা আসলে কিন্তু সময়ও তো বেশি হাতে নেই। আমাদের কাছে একটু ভিন্নভাবে আমরা বিষয়গুলোকে দেখছি। দেখেন মানে আমাদের কাছে একটা অ্যাজাম্পশন আছে, আমরা বারবার এটা বলেছি যে আমরা এইভাবে করে এখন আর ন্যাশনটাকে এই অ্যাঙ্গেলে বা এই লেন্সে দেখতেই রাজি না যে ভোটই সব কিছুর সমাধান। মানে আগে যেমনটা আমরা দেখতাম যে মানে ভোট ইজ দি আলটিমেট থিং, ইজ ডেফিনেটলি ইট ইজ, বাট এমপি হতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রে ইনপুট দেওয়ার জন্য, রাষ্ট্রের কনস্ট্রাকটিভ যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট ইনশোর করার জন্য যে একদম মেম্বার অফ দি পার্লামেন্ট হতে হবে। কারণ আমি আপনাকে বলি, আমি আপনার সাথে আজকে দাঁড়িয়ে আছি, আমি টকশো করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি লোকাল এমপির পলিটিক্সটা করবো না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার কাছে মনে হচ্ছে কারণ এই যে লুক্রেটিভ করে রাখা কোনো কিছুকে, এটা কেন রাখা হয়? এটা তো বাংলাদেশের একটা নেগেটিভ পলিটিক্যাল কালচারের কিন্তু চর্চা আমরা এত বছর ধরে দেখেছি। এমপি হলে আপনি দুর্নীতি করতে পারেন, এমপি হলে আপনি নানা ধরনের অনিয়ম করতে পারেন। তো আমরা এই জায়গাগুলোকে ছেড়ে আসতে শিখতে চাই, আমরা এই জায়গাগুলোকে না বলা শিখতে চাই। ইটস ভেরি ওকে, মানে টাইম এখনো চলে যায় নাই, এখন অনেকগুলো ডোর, দেয়ার আর মেনি ডোরস আর ওপেন, মানে ইটস টাইম যে কে কোন ডোরে আমরা নক করব, সময় বলে দেবে। আমরা একটু রাশেদ প্রধান আপনার কাছে আসি যে মানে আমরা যখন দেখলাম যে আনুষ্ঠানিকভাবে বিএনপি রাজনীতির মাঠে নির্বাচনী রাজনীতিতে একটা ঘোষণা দিয়েই তারা এক ধরনের মানে মাঠে নেমে পড়লো, তখন আপনারা 8 দল, আমার যদি ভুল না হয় 8 দল 5 দফা কর্মসূচি ঘোষণা করছেন। মানে তাহলে মানে এখানে কি তাহলে ভোটের মাঠে আপনারা কি সমান্তরাল থাকছেন? অন্যরা যখন ভোট নিয়ে আগাচ্ছে তখন মনে হচ্ছে যে আপনারা একটু আন্দোলনের মধ্যেই আছেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, বিএনপির সাথে যদি আপনি কম্প্যারিজনে যান তাহলে আমার দল জাকপাকি হবে? অবশ্যই না, আমার সামর্থ্যই নেই 300 আসনে প্রার্থিতা দেওয়ার। তো এগুলো হচ্ছে অবান্তর মানে কম্প্যারিজন। বলছি যে আপনাদের আমি একটা জোট তো আছে, আমি আসছি বিএনপির সাথে কম্পেয়ার হবে জামাতের। জামাত তো আপনাদের সঙ্গে, হ্যাঁ আমি ওই জায়গাটাতেই আসছি, বিএনপির সাথে কম্পেয়ার করতে হবে জামাতের। বিএনপি যখন আজকে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় ভোটের রাজনীতিতে নেমে পড়লো, আপনার পয়েন্ট ছিল এটা, তখন জামাত আরো 6 মাস আগে এটা নিয়ে নেমে পড়েছে। তাহলে আমি যেটা বলতে চাই, জামাত এই জায়গাটাতে বিএনপির চেয়ে 6 মাস আগে আছে। এই উত্তরটা আমি আগের প্রশ্নের উত্তরেও দিচ্ছিলাম যে বিএনপি এবার তাড়াতাড়ি দেওয়ার মূল কারণ কিন্তু এটা যে আমরা পিছিয়ে যাচ্ছি। তো এই কারণে একটা তাড়াহুড়া দেখা গেল। নাহলে বিএনপির রাজনীতির কালচার হচ্ছে প্রত্যেকটা আসনে মিনিমাম 2 ম্যাক্সিমাম 4 জন প্রার্থী রেডি রাখা, সবাই নমিনেশন সাবমিট করবে, শেষ বেলায় যে ঘোষণা হবে গুলশান অফিস থেকে কে কোথায় পেল, একটা নতুন উত্তেজনা সৃষ্টি করা। সেখান থেকে বিএনপি এবার বের হয়ে আসতে চাচ্ছে। কারণটাই হচ্ছে তারা 6 মাস পিছিয়ে গেছে অলরেডি ভোটের রাজনীতিতে। না এটা তো হলো বিএনপির দিকটা, আর আন্দোলনেরটা আমি আপনারা মানে আন্দোলনের মধ্যে এখন মানে থাকছেন, মানে এই ব্যাপারটা কেমন? মানে সত্যিকার অর্থে আপনারা নিজেরাও বলছেন সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, আনুষ্ঠানিকভাবে টিজার বা প্রচারণাগুলো টিভিতে অনলাইনে দেখা যাচ্ছে। আজকে একটা মহড়া হয়েছে যে ভোট কেন্দ্রে কিভাবে আনসাররা প্রোটেকশন দেবে, মানে তখন আন্দোলনের ব্যাপারটা কি ঠিক হচ্ছে বা মানে এটা কি এই পরিবেশের সাথে যায়? চমৎকার একটা প্রশ্ন। আপনি যখন আমার ভাইকে প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন, ভাই ওই প্রশ্নতে ঢুকার উত্তরে যাওয়ার আগে যেটা বলেছিল সেটা হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি। আমি মনে করি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে জুলাই গণ অভ্যুত্থানে যারা সত্যিকার অর্থে রাজপথে ছিল তারা জুলাই সনদের আইনগত ভিত্তি কি জিনিস এইটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যারা আসলে রাজপথে ছিল না
তারা জিনিসটাকে ফিল করতে পারছে না। এটা আমার ব্যক্তিগত মতামত। True, আমরা জাতীয় নির্বাচন অবশ্যই করব, উৎসবের সাথে করব, আনন্দের সাথে করব। ওই দিন আমাদের ঈদ হবে, সারা দেশের ঈদ, সেটা ঠিক আছে, কিন্তু আপনি এই জুলাই গণঅভ্যুত্থানটাকে ভুলে যাবেন, হাজারো শহীদের রক্তটাকে ভুলে যাবেন, আইনি ভিত্তিটা দিবেন না। মানে আইনি ভিত্তি কি কেউ চাচ্ছে না? কেউ কি মানে ভুলতে চাচ্ছে, মানে ভুলিয়ে দিতে বা ভুলে যেতে চাচ্ছে? আমি ওই জায়গাটাতে আসছি, খুব সুন্দর প্রশ্ন। কেউ ভুলিয়ে দিতে চাচ্ছে না, সবাই যে আইনি ভিত্তি চাচ্ছে আমি মেনে নিলাম আপনার কথায়, যদিও অনেক কিছু বলা যায়, সময় সংক্ষেপ। অনেকে আবার শুরুতে চাচ্ছিল না, অনেকে শুরুতে গণভোটেও রাজি ছিল না, জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়ে বলতে চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট করুন। আচ্ছা, আপনি এনসিপির ভাইকে জিজ্ঞেস করেন তো, জাতীয় নির্বাচনের দিনে এনসিপির যারা প্রার্থী থাকবে, আমার জাকপাট যারা থাকবে, বিএনপি জামাতের যারা থাকবে, তারা নিজেদের প্রতীক বাদ দিয়ে, প্রচারণা বাদ দিয়ে ওই দিন গণভোটে বিন্দুমাত্র প্রায়োরিটি দিবে? আমার নির্বাচনী এলাকায় আমার কর্মীরা ওই দিন গণভোট নিয়ে চিন্তা করবে, নাকি লাইনে যারা তাদেরকে বলার চেষ্টা করবে আমার প্রতীকে ভোটটা প্রদান করে আরেকজনকে সুযোগ দেন? ওই দিন মুখ্য হয়ে যাবে প্রতীক নির্ভর নির্বাচনটা। সেকেন্ড পয়েন্ট, আমার নির্বাচনী এলাকার 2টা ভোট কেন্দ্রে গোলমাল হওয়ায় আসনের নির্বাচন আপনি বন্ধ রাখবেন। 1টা আসন, 2টা আসন, 5টা আসন বন্ধ। গণভোট আপনি কিভাবে বন্ধ রাখবেন সারা বাংলাদেশের? আপনি তো রেজাল্টই দিতে পারবেন না। গণভোটের একটা পয়েন্ট আছে হচ্ছে যে আমার আপার হাউসে পিআর পদ্ধতি থাকবে কি থাকবে না, বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বাকি সবাই মোটামুটি একমত। সেই সিদ্ধান্তটা আপনি জাতীয় নির্বাচনের আগে নেবেন নাকি জাতীয় নির্বাচনের দিন নেবেন? এগুলা প্রচণ্ড ইললজিক্যাল কথাবার্তা। এই কারণে আমরা বলেছি আইনি ভিত্তি লাগবে এবং গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে। এই রাশিদ প্রধান, মানে এখানে যে প্রশ্নটা মানে সম্পর্ক প্রশ্ন, সেটা আপনার কাছে একটু করতে চাই যে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মানে এই যে এখন রাজনীতিকদের মাঠে, রাজনীতিকদের কোর্টে জিনিসটাকে দিয়ে দেয়া সরকারের পক্ষ থেকে, মানে সেটা কি মানে আন্দোলনের মাধ্যমে হবে? মানে আমার প্রশ্নটা হলো যে আইন উপদেষ্টা যখন এই আহ্বান জানাচ্ছেন, তখন কি আপনারা আন্দোলন করবেন নাকি আলোচনা করবেন? আন্দোলনটা কিন্তু আমরা আজকে প্রথম ঘোষণা দিই নাই। এই যুগপৎ আন্দোলনের এই আজকে 5ম দফা কর্মসূচি দেওয়া হচ্ছে এই দাবিটা নিয়ে। এই যে এতদিন ধরে আন্দোলন হচ্ছে, এতদিন কারো টনক নড়ে নাই, শেষ বেলায় এসে অন্তর্বর্তী সরকারের মনে হয়েছে এখন সময় নাই, সিদ্ধান্তটা ফাইনাল করতে হবে। এখন ওনারা 7 দিনের একটা সময় বেঁধে দিচ্ছেন। তা আন্দোলন তো আমরা আজকে প্রথম ঘোষণা করিনি, আরও 2 মাস আগে থেকে আন্দোলন করে আসছি। 7 দিনের যে ওনারা আলটিমেটাম দিলেন বা আহ্বান জানালেন, যেটাই বলি না কেন, আমি মনে করি ওনারা এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিলেন। কোনো নির্দিষ্ট দলকে খুশি করার জন্য অন্তর্বর্তী সরকার কি করতে পারতেন তারা? তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। তারা কি কোনো নির্দিষ্ট দলকে খুশি করার জন্য আসনে বসেছে? বিএনপিকে খুশি করারও তার কাজ না, জামাতকে খুশি করারও কাজ না অন্তর্বর্তী। যে আমরা এই প্রশ্নটা একটু তাহসিন রিয়াজ আপনার কাছে নিয়ে যাই, যে আসলে এই যে একটা অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে খসড়া এটা প্রকাশ্যে আসার পর, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে সরকার কি করতে পারে, এক ধরনের অসহায়ত্ব, এরকম বক্তব্য আসছে। মানে আসলে সরকার কি করতে পারে? না, সরকার তো অনেক কিছু করতে পারে। দেখেন, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা সরকারের ইনডিসিশনের কারণেই আজকে আমরা এই জায়গাটাতে এসে উপনীত হয়েছি। আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি প্রত্যেকটা ডটকে কানেক্ট করেন বা প্রত্যেকটা সিকোয়েন্সকে যদি আপনি একটু তাকান, আপনি দেখবেন যে এখানে কোথাও সরকারের স্ট্রিক্ট কোনো পজিশন ছিল না। আপনার মনে থাকার কথা, যখন ঐক্যমত্য কমিশনের শেষ মিটিং হওয়ার কথা ছিল, যেটা শেষ মিটিং ফাইনালি হয় নাই, সকল পলিটিক্যাল পার্টির অ্যাপিলের কারণেই পরবর্তীতে টাইম এক্সটেন্ড করা ছিল। ওই মিটিংয়ে তারা বলেছিল যে ঐক্যমত্য কমিশনের আর কোনো ফাংশন থাকবে না, ঐক্যমত্য কমিশন এই পুরো জিনিসটা গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে দিবেন, গভর্নমেন্ট উইল ডিসাইড। তাহলে ঐক্যমত্য কমিশনের প্রয়োজনটা কী ছিল? আপনি যখন কোনো একটা কিছু শুরু করেন, আপনি শুধুমাত্র সাজেশন দিয়ে রেখে দিবেন, এটা তো ভাই ওই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তো আমরা এটা থেকে দেখতে চাইনি। আমরা দেখতে চাইছি যে আপনি এটাকে ফাইনালাইজ করবেন, আপনি কনভিন্স করবেন। এবং দেখেন, হোয়াট ডাজ ইট মিন নোট অফ ডিসেন্ট? হোয়াট ডাজ ইট মিন? আপনি যদি নোট অফ ডিসেন্টের মিনিং আপনি খুঁজে দেখেন, তাহলে সেখানে আপনি প্রায়োরিটি দিবেন সংখ্যাগরিষ্ঠতাকে। আপনি একটা জায়গায় বসে আলোচনা করেছেন, 100টা মানুষ আপনারা আলোচনায় বসেছেন, সেখানে 98 জন মানুষ একটা জায়গায় আপনার একমত হয়েছে, 2টা মানুষ একটা জায়গায় একমত হয়নি।
তাহলে এইখানে নোট অফ ডিসেন্ট থাকলেও আপনি প্রায়োরিটি দিবেন কোনটাকে? মেজরিটিকে আপনি প্রায়োরিটি দিবেন। এবং আপনি যদি যখন এটাকে ভোটের প্রশ্নে আনবেন, আপনি তো খুবই স্বাভাবিকভাবে আপনি আগের গণভোটগুলোর দিকে তাকায় দেখেন, আপনি তো জনগণকে কনফিউজ করতে পারেন না। গণভোটের ইটসেলফ, গণভোটের ফর্মুলা যেহেতু এটা একটা মানে ওয়াইডলি প্র্যাকটিসিং থিং না, আমরা বারবার প্রত্যেক বছরে একবার বা 4 বছর 5 বছর অন্তর অন্তর আমরা গণভোট দেই না। কাজেই আপনি যদি হিস্টোরিক্যাল সিকোয়েন্সের দিকে আপনি তাকান, মানুষ এমনিতেই একটু কনফিউজ থাকে। কাজে আপনি যখন এখানে আবার 15টা প্রশ্ন ধরে গণভোট করবেন, ইট উড বি ডিজাস্টার। কাজে আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে যে আপনাকে ছাড় দিয়েছে। আমি খুব স্পষ্টভাবেই বলি, এই জায়গাটাতে আজকের দিনটা আমরা এসে উপনীত হচ্ছে বিএনপি রিজিডিটির কারণে। অ্যান্ড ওয়ান অফ দি সেকেন্ড প্রবলেম যদি আমরা বলে থাকি যে যারা ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে রাষ্ট্র সিদ্ধান্ত তৈরি করতে পারে নাই। একটা রাষ্ট্র যার গণঅভ্যুত্থানের ভিত্তি আছে, একটা রাষ্ট্র যেখানে অন্য সকল দলগুলো বিভিন্ন ইস্যুগুলোকে সেটেল করার জন্য তারা পক্ষে বিপক্ষে মত দিয়েছে, তাদের কাছে জনরায় আছে। এই জনরায় কি? এই জনরায় হচ্ছে ভাইরা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন, এনসিপি পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে, জামাত পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে, বিএনপি পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট। ওয়েন দে আর টকিং মিন্স দে আর রিপ্রেজেন্টেটিং দি পিপল। কাজেই দেখেন সুযোগ ছিল আপনার, আপনি এগুলোকে সমাধান করেন নাই। সেই যে সুযোগের কথা আপনি বলছেন, সেই সুযোগ গ্রহণ করার দায় তো শুধু যারা এখন সরকারে আছে শুধু কি তাদের না? আমি তো তাদেরকে দায় দিচ্ছি না। আপনি আমার কথাগুলো একটু আবার রিকল করেন। আমি এখানে খুব স্পষ্ট করে বলেছি, এখানে আমি তো আপনাকে বলেছি, আচ্ছা তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনার একটা প্ল্যাটফর্মে আপনি ডিসকাস করেছেন 98% একটা মতামতের পক্ষে ভোট দিয়েছে, 2% বিপক্ষে ভোট দিয়েছে, আপনি কোন জায়গাটাতে অবস্থান করবেন? আপনার পজিশন কি উচিত? রাষ্ট্রের প্রশ্নে, রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্নে, বাংলাদেশের কনস্টিটিউশনের প্রশ্নে, জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে আপনার পজিশনটা কি হওয়া উচিত? আপনার পজিশনটাও 98-এর পক্ষেই হওয়া উচিত, 98-এর পক্ষেই হবে। এখন আপনি যে 2%-এর মধ্যে আছেন, এই জায়গাটাতে আপনি কি করবেন জানেন? এই জায়গাটাতে আপনি উদারতার পরিচয় দিবেন, এই জায়গাটাতে আপনি আপনার বড়ত্বের পরিচয় দিবেন। হ্যাঁ, আপনার মধ্যে কনফিউশন থাকবে, আপনার মধ্যে ক্ল্যারিটির অভাব থাকবে, আপনার মধ্যে আপনার নিজের যে স্ট্যান্ডের পরে আপনার প্রচারণা থাকবে, আপনি সেগুলোকে মানুষের কাছে ক্যারি করেন, দ্যাটস ভেরি ওকে। এই যে উদারতা দেখানোর যে উদাহরণ, এটা আমরা যদি বলি বিএনপি তো এটা দেখিয়েছে। তারা প্রথমে গণভোটে রাজি ছিল না, পরে তারা গণভোটে রাজি হয়েছে। এবং যে যুক্তিটা তারা দেখাচ্ছে যে একই সঙ্গে খুব কাছাকাছি সময়ে এই 2টা ভোট আয়োজন আসলেই তো সহজ ব্যাপার নয়। দেখেন এইখানে আমি আমার দলীয় পজিশনটা আমি আপনাকে বলি। আমার দলীয় পজিশনটা আমরা অনেক আগে ডিক্লেয়ার করেছি। আমাদের এই জায়গাটাতে কোনো রিজিডিটি নাই। আমরা বলেছি রেফারেন্ডাম হইতে হবে, এবং রেফারেন্ডামের ক্ষেত্রে আমরা একটা জায়গায় রিজিডিটি মানে প্রেস করেছি, সেটা আপনার মনে থাকার কথা। আমরা বলেছি যে এই আদেশটা, এটা অধ্যাদেশ না, এটা ট্রেডিশনাল বা টিপিক্যাল কোনো মানে অর্ডিন্যান্স না, কিন্তু যে কোনো একজন রাষ্ট্রপতি এসে এটাকে ঘোষণা করে দিল, ইটস এ ডিফারেন্ট থিং। আমরা বলেছি যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রের এখন রাষ্ট্রপ্রধান হিসাবে আছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সরকার প্রধান হিসাবে আছেন, এবং তার কাছে সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে জনগণের যে অভিপ্রায় দিয়ে যে সংগঠিত গণঅভ্যুত্থান, এটা যেহেতু তার সবচেয়ে বড় ম্যান্ডেট, কাজেই এই আদেশটা জারি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কবে ভোট হবে এই প্রশ্নে আমরা বলেছি আমাদের কোন, আপনি আপনার দলের অবস্থানের কথা বলছেন, কিন্তু হাল সময়ে দেখা যাচ্ছে যে অনেক সংবিধান বিশেষজ্ঞ, যেমন ধরেন যে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক, উনি বলছেন যে না, এটা মানে সরকার প্রধান করতে পারে না। কোন একজন সংবিধান বিশেষজ্ঞ হয়তো বলতে পারে যেটা করতে পারে। আপনাকে র্যাশনালিটিতে কোশ্চেন করতে হবে। তাহলে আমি আপনাকে বলি, তাহলে আবার সেই আগের প্রশ্নে কিন্তু আসবে যে ডিম আগে না মুরগি আগে। তাহলে আপনাকে এখন বলতে হবে তাহলে কি সংবিধান, আমাদের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন কি বলবৎ আছে? আপনাকে তখন এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি কনস্টিটিউশন বলবৎ থাকে, তাহলে আপনার এই সরকারের ভিত্তি কি? আপনার এই সরকারের প্রধান উপদেষ্টা কই থেকে আসলো? আপনার আইন বিভাগ এখন কিভাবে করে চলতেছে? কাজেই দেখেন, গণঅভ্যুত্থান যখন সংগঠিত হয়, তখন অনেকগুলো প্রশ্নের উত্তর গণঅভ্যুত্থান দিয়ে যায়। এটা কখনো সংবিধানকে প্রশ্ন করে আপনি উত্তর পাবেন না, কারণ সংবিধানকে প্রশ্ন করলে তো আপনি তত্ত্বাবধায়ক সরকারের সমাধান পাচ্ছেন না। এই যে একটা মানে বলা যায় যে অনেক বিতর্কের বিষয় একদিকে, তো এইখানে এই ডক্টর আসিফ নজরুল যখন পলিটিক্যাল পার্টিগুলোকে বলছে যে 1 সপ্তাহের মধ্যে মানে সমাধানটা করার জন্য, মানে যেটা 9 মাসে হয় নাই, সেখানে 1 সপ্তাহের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো একসাথে আসতে পারবে? আপনার আমি একদমই হতাশা প্রকাশ করতে চাই না। আমি একটা জিনিস আপনাকে বলি, দেখেন এখানে আমাদের পলিটিক্যাল ডিবেট আছে, পলিটিক্যাল ডিফারেন্স আছে, আমাদের মতাদর্শিক ভিন্নতা আছে, বাট হোয়াট আই পার্সোনালি ফিল সেটা হচ্ছে প্রত্যেকেই বাংলাদেশপন্থী রাজনীতিটা করে, প্রত্যেকটা দলই বাংলাদেশের জন্য রাজনীতিটা করে। কাজে আমার কাছে মনে হয়েছে যেখানে এখনো ছাড় দেওয়ার প্রবণতাটা জরুরি, আমার মনে হয় 1 সপ্তাহ সময় দিয়েছে, প্রত্যেকের ভোটের ক্ষুধা কিন্তু লেগে আছে। কাজেই আপনি যদি এই সমস্যার সমাধান না করেন, আপনার সামনে যে খাবারটা রয়েছে আপনি কিন্তু খাইতে পারবেন না, আনফরচুনেটলি। কাজে আমার কাছে মনে হয় এই খাবারটা খাইতে হইলেও তার এই প্রশ্নের সমাধান করেই তাকে সামনের দিকে এগোতে হবে। সো আমি একটু ফান করে বললাম, বাট ফ্যাক্ট হচ্ছে এটা। আমি আপনাকে আরেকটা ব্যাপার বলে রাখি যে দেখেন, এই সমস্যার সমাধান হইতে হবে, বাংলাদেশের জন্য হইতে হবে।
আপনি হোয়াটএভার আপনার রিজিডিটি থাকবে, আপনার প্রবলেম থাকবে, আপনার কিছু ছাড় দিতে হবে, আপনার কিছু হারাবে, বাট এই প্রশ্নের সমাধান যদি না হয় বাংলাদেশের সংস্কারটা থমকে যাবে এবং বাংলাদেশের মানুষ এই উৎসব মুখর ভোটকে আপনি দেখবেন প্রত্যাখ্যান করবে। কাজেই দেয়ার ইজ নো অপশন, অল্টারনেটিভ কোনো এক্সিট ওয়ে নাই। জি, আপনি সেটা মনে করছেন। রাশেদ প্রধান, আপনার কাছে যাই। আলোচনার তাহসিন রিয়াজ কি বললেন সেটা শুনলেন। মানে একটা কথা এরকম শোনা যাচ্ছে, বিশেষ করে যে আপনাদের 8 দল এবং আপনি বলছেন যে এর নেতৃত্বে এক ধরনের মানে জামাত আছে, বিশেষ করে এই যুগপৎ আন্দোলনের ক্ষেত্রে। মানে বিএনপি আর এই আপনারা যারা দল আছেন তাদের মধ্যে এই ধরনের একটা সমঝোতা হতে পারে যে বিএনপি উচ্চকক্ষে পিআর সহ মৌলিক কয়েকটা দাবি মেনে নিক, তাহলে পরে এই 48টা যে প্রস্তাব আছে সাংবিধানিক, সেখান থেকে প্রয়োজনীয় কিছু বাদও যেতে পারে। মানে এই যে আলোচনাটা, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমার কাছে প্রথম আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গতকালকে জামাত প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু আহ্বান জানাইছে। অন্তর্বর্তী সরকার আহ্বান জানানোর আগে জামাত জানাইছে গতকাল। জি, এটা দেখা আজকে সকালবেলা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান আসছে। আমাদের 8 দলের আজকে একটা প্রেস কনফারেন্স ছিল। আমরা অন্তর্বর্তী সরকারের ওই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে আমরা আবার আমন্ত্রণ জানিয়েছি। বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি বসতে চায় কিনা। আমরা তো রেডি বসার জন্য, এবং বসে আসলে সমাধানটা করতে হবে, যেটা আমার ভাই বলছিল, এটাই বাস্তবতা। সমাধান করতে হবে, দেশের জন্য করতে হবে, জনগণের জন্য করতে হবে, আমাদের নিজেদের সবার জন্য করতে হবে। তো ওই যে আপনি বলছিলেন যে আন্দোলন কেন এই সময়, আমি মনে করি আন্দোলন করতে করতেও আলোচনা করা সম্ভব। 24 ঘন্টা তো রাজপথে থাকবো না, সকাল থেকে বিকাল মিছিল করে সন্ধ্যাতেও বসা সম্ভব। আমরা যুগপৎ আন্দোলন বিএনপি নেতৃত্বে যখন করেছি, সারাদিন হরতাল করে সন্ধ্যার পর গুলশান অফিসে মিটিং করেছি। তো আলোচনা দরজা সবসময়ই খোলা, আমরা আলোচনা বসতে রাজি, দেশের জন্য সর্বোচ্চ ছাড় দিতেও রাজি, কিন্তু সব পক্ষকে ওই ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে বসতে হবে। আগে থেকেই যদি সিদ্ধান্ত নিয়ে আমি বড় দল, আমি ছাড় দিব না, আমি যেটা বলবো সেটাই হতে হবে, তাহলে একটু মুশকিল। আপনারা ছাড় দিবেন? ওই যে উচ্চকক্ষ তো বিএনপি চাচ্ছে, সংখ্যানুপাতিকটা চাচ্ছে না, মানে এটা কি আপনারা রাজি হবেন? বিএনপি উচ্চকক্ষ যেটা চাচ্ছে ওটার মধ্যে একটা নোট অফ ডিসেন্ট আছে, আপনি বোধহয় খেয়াল করেন। না, সেটা জানি, তারা চায় নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ, মানে এটা কি আপনারা মানে রাজি হবেন? এটা আলোচনার টেবিলে সমাধান করতে হবে, আমি একা বললে তো হবে না। দেখুন, যেই কয়টা দল স্বাক্ষর করতে গেল, এনসিপি যায় নাই, বাকিরা গিয়েছে, সবাই কি সব বিষয়ে একমত হয়েছে? হয় নাই। কেউ কিছু কম ছেড়েছে, কেউ বেশি ছেড়েছে। তো কে কোন অংশটা ছাড় দিবে দেশের জন্য, এটা আলোচনার টেবিলে নির্ধারণ হতে হবে। হুট করে এটা মন্তব্য করা কঠিন কঠিন কঠিন। আমরা একদম শেষ মুহূর্তে আছি। রিয়াজ, আপনার কাছে 1 মিনিট একটু জানতে চাই, এই যে ধরেন এই উচ্চকক্ষ নিয়ে যে সংকটটা, মানে বিএনপি যেভাবে চাচ্ছে যে তারা নিম্নকক্ষের আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষ চায়, যেটি সুপারিশে বাস্তবায়ন আদেশের খসড়ায় যেটি আছে সেটা হলো যে উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হবে। মানে এখানে কি দলগুলো ছাড় দিতে পারে? আপনারাও তো একটা স্ট্রেক বা অংশ। না, মানে ইট নিডস ডিসকাশন। ছাড় দিতে পারার ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা যেটা ভাই বলছেন, আমার একটু স্ট্র্যাটেজিক্যালি মুভ করতে হবে আর কি। মানে আমি এখানে তো আসলে এভাবে করে বলে ফেলতে পারছি না যে আসলে ছাড় দিবে কি না, বাট আমার কাছে মনে হয় যে এটা সমাধানযোগ্য একটা ব্যাপার। একটা হচ্ছে সংখ্যানুপাতিক, আরেকটা হচ্ছে প্রপোর্শনেট, আপনার আসনের ভিত্তিতে। কাজেই আমার কাছে মনে হয় যে যদি আলোচনায় পৌঁছায় ব্যাপারটা সমাধানযোগ্য। আর তার চেয়ে বেশি আমার কাছে যেটা মানে আরও বেশি আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে এবারে যেটা নিয়ে মূল আলোচনাটা, সেটা হচ্ছে যে আসলে ভোট কোন দিন হবে, আগে হবে না পরে হবে, এই জায়গাটাতেও আমার কাছে মনে হচ্ছে এটা সমাধান হয়ে যাবে। এবং আমরা ফিজিবল মনে করি, আগে হইলেও ফিজিবল মনে করি, ইলেকশনের দিন হইলেও আসলে আমাদের কাছে মনে হয় যে। জি জি, রাশিদ প্রধান, একদম শেষ মিনিটে আপনি কিছু যদি যোগ করতে চান। না, আমি আসলে সবাইকে আহ্বান জানাতে চাই, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা 3 বার ভোট দিতে পারি নাই, আমরা সামনে ভোট দিতে চাই, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চাই, আধিপত্যবাদ আগ্রাসনকে দূরে রেখে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে চাই। সকল রাজনীতিবিদকে ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি বড় দলগুলোর দায়িত্ব বেশি, আমার মতো ছোট দলগুলোর দায়িত্ব কম। তো আমি বড় দলকে আহ্বান জানাবো, বিএনপি জামাত সহ সবাইকে, এনসিপি সহ, যে চলুন নতুন বাংলাদেশ একসাথে গড়ে তুলি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাশিদ প্রধান, ধন্যবাদ তাহসিন রিয়াজ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই আজকের এই ভোটের ট্রেনে এখন এই পর্যায়ে আরেকটি বিরতি নিতে হবে, সঙ্গে থাকুন আপনি। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন।
দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি ফেব্রুয়ারির নির্বাচন যাত্রা নিয়ে। এখন এই আলোচনাকে আমরা নিয়ে যেতে চাই তৃণমূলের রাজশাহী থেকে তৃণমূলের এ বিষয়ে তৃণমূলের মতামত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সহকর্মী রাকিবুল ইসলাম রাজীব। আপনার কাছে যাচ্ছি। লিমন, আপনাকে ধন্যবাদ। আসলে যখন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে অনেক বেশি সচেতন এবং কাজ করে যাচ্ছেন, একই সাথে যখন কিনা রাজনৈতিক দলগুলো তাদের এই যে জুলাই সনদ এবং গণভোট কখন হবে সেটি নিয়ে সোচ্চার, তখন বোঝাই যাচ্ছে আসলে ভোটের ট্রেনের হুইসেল বেজেছে এবং ভোটের ট্রেনে গতি বেড়েছে। আজকের ভোটের ট্রেনে আমরা দুজন অতিথি পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলবো তৃণমূল এটা নিয়ে কী ভাবছে। আমার হাতের বাঁ পাশে আছে ওয়ালিউল হক রানা ভাই, তিনি মহানগর বিএনপির সহ সভাপতি। প্রথমে রানা ভাই জানতে চাই, এই যে সরকার যে সময় বেঁধে দিয়েছে আসলে গণভোট কখন হবে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে, তখন আসলে তৃণমূল কি ভাবছে, আপনারা কি ভাবছেন, এখানকার মানুষ কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আসলে সরকার যে সময় বেঁধে দিয়েছে সেটা নিয়ে তো এখন তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ের গ্রামের মানুষরা, শহরের মানুষরা এখনও বুঝে উঠতে পারছে না কেন গণভোট হবে। আমি তো জানি একটা স্বাধীন দেশে জাতীয় সরকার, একটা সরকারের পতন হয়েছে, ৩৬ জুলাই হয়েছে, একটা জাতীয় ভোটের মাধ্যমে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা সরকার গঠন করবে সেখানে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে সংশোধনী নিয়ে এসে সেই সংশোধনী নিয়ে এসে সরকার পরিচালনা করবে। এখন যে গণভোটের কথা বলছে, সেই গণভোটের ক্ষেত্রে কোনো দল পক্ষে কথা বলছে, কোনো দল বিপক্ষে কথা বলছে। এখন তো গণভোট হ্যাঁ এবং না ভোট হওয়ার কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করবে তারাই পরবর্তী পর্যায়ে করণীয় কী হবে তারাই সেটা নির্ধারণ করবে। ভাই ধন্যবাদ। আমরা আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন এটির বাস্তবায়নের জন্য আসলে যেই প্রস্তাবগুলো রেখেছিল, আমার ঠিক ডান পাশে যে অতিথি আছেন মহানগর জামাতের যিনি সহ সেক্রেটারি মাহবুব আহসান ভাই, আপনি কি মনে করেন যে আসলে এই যে গণভোটের কথা বলা হচ্ছে, এটা এখন তৃণমূলের লোকজন কি ভাবছেন? জি, আপনাকে এবং এখন টিভির দর্শক এবং কর্তৃপক্ষকে আমি শুভেচ্ছা জানাই। আসলে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, এখানে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। নতুন এই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের ছাত্র যুবকরা যে আন্দোলন এবং বিপ্লব সংগঠন করেছিল, সেই বিপ্লবের দাবি হচ্ছে নতুন ধারার রাজনীতি, বাংলাদেশকে নতুনভাবে নতুন আঙ্গিকে গড়ে তোলা। আগের সেই লুটপাটের ইতিহাস, আগের সেই ৫৪ বছরের ইতিহাস আমরা জানি। এই দেশের কোনো তেমন কোনো পরিবর্তন একটু বলবেন যে আসলে ভোটের সময় গণভোট নাকি তার আগে? না, আমরা তো আমাদের পক্ষ থেকে এবং অধিকাংশ দল এটা বলেছেন যে ভোটের জাতীয় নির্বাচনের সাথে যদি এই গণভোট হয় তাহলে এই গণভোটের তেমন কোনো মূল্যায়ন থাকে না এবং জনগণের মধ্যে একটা বুঝতে পেরেছি। একটু রানা ভাই, শেষ একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, কেন আসলে এই নির্বাচনের সময় গণভোট বা গণভোট নয়? আসলে আমার কাছে মনে হয় যে এই যে গণভোটের কথা বলছে, কেউ হ্যাঁ না ভোটের কথা বলছে, আমার কাছে মনে হয় যে জুলাই যে ৫ই আগস্টে একটা সরকারের পতন হয়েছে, এখানে শ্রমিক মেহনতি মানুষ, ছাত্র জনতা, শ্রমিক মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রম এবং ইউনাইটেডভাবে আন্দোলন করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে। এই রক্ত ঝরাতে আমারও কোনো একক কৃতিত্ব নাই বা কোনো বিরোধী দলের কোনো একক কৃতিত্ব নাই, এটা সবার। বুঝতে পেরেছি রানা ভাই এবং মাহবুব ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে লেমন শুনছিলেন যে আসলে তৃণমূলের নেতারাও আসলে তারা ভাবছেন যে আসলে এই বিষয়টি নিয়ে আসলে এখনও যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারাই আসলে এটি নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং সরকার যে সময় বেঁধে নিয়েছে তার মধ্যেই আসলে তারা সমাধান আনতে পারবেন। তো লিমন, এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়া অতিথিদের। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।